22শে জানুয়ারি বহু প্রতীক্ষিত রাম মন্দিরের শুভ উদ্বোধন। লক্ষ লক্ষ ভক্তবৃন্দরা অযোধ্যা ইতিমধ্যে পৌঁছে গেছে। তাছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে দেশ বিদেশের হাজার হাজার অতিথিদের আমন্ত্রণ পত্র পাঠিয়েছে মন্দির কর্তৃপক্ষ। আমন্ত্রিতদের তালিকায় একদিকে রয়েছেন যেমন সাধু সন্তরা, তেমন মন্দির নির্মাণে যারা অর্থদান করেছেন ওনারাও কিন্তু রয়েছেন, এবং রয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও জনপ্রিয় মুখরা। তবে এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে না কিছু রাজনৈতিক দল। ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি, এই অভিযোগ তুলে সিপিআইএম এবং কংগ্রেস ঘোষণা করেছে তারা রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে না। মন্দির কর্তৃপক্ষের আমন্ত্রণপত্র পাওয়ার পর আইএনডিএ জোটের একটি জরুরি বৈঠক হতে দেখা যায়। তারপরই প্রথম সিপিআইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি অনুষ্ঠানে না যাবার কথা জানিয়ে দেন। তারপর একই পথে হাঁটে কংগ্রেসও। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছে না জানিয়ে দিলেন সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। এখন প্রশ্ন হচ্ছে, রাম মন্দির উদ্বোধন কেন এড়িয়ে যাচ্ছে সিপিআইএম এবং কংগ্রেস? শুধু কি সিপিআইএম এবং কংগ্রেস, নাকি আইএনডিএ জোটের অন্যান্য দলও বয়কট করতে চলেছে রাম মন্দির উদ্বোধন? আর যদি অনুষ্ঠানে আইএনডিএ জোটের অন্য দলগুলো উপস্থিত থাকে তাহলে জোটের ওপর কেমন প্রভাব পড়বে তার? সর্বোপরি আসন্ন লোকসভা নির্বাচনে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়া বা না যাওয়া কতটা প্রভাবিত করবে ভোটারদের? চলুন ব্যাপারটা একটু গভীরে যাওয়া যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। সময় এখন একটি বিশেষ টকশো, আর আজ আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট বিজ্ঞান কর্মী প্রদীপ্ত রায়। প্রদীপ্তবাবু, স্বাগত আপনাকে। একদম সোজাসাপটা প্রশ্ন, রাম মন্দির উদ্বোধনে যাবে না বলেছে সিপিআইএম এবং কংগ্রেস, কেন যাচ্ছে না? আজকে থেকে 4-5 বছর আগে সোশ্যাল মিডিয়াতে একটা কার্টুন খুব চলেছিল। কার্টুনটা এরকম ছিল, একটা বড় টাওয়ারের উপর একটা জলের ট্যাঙ্ক, বিশাল জলের ট্যাঙ্ক, তার উপর একটা গরু চড়ে আছে। আচ্ছা। তো ক্যাপশনটা ছিল এরকম যে এখন সব মানে বড় প্রশ্ন কোনটা, গরুটা কি করে টাওয়ারের উপর উঠলো সেটা, নাকি তাকে কিভাবে নামিয়ে আনা যাবে সেটা। আচ্ছা। সেই প্রশ্নটার কি সমাধান হবে? এখন গরুকে নামিয়ে আনতে গেলে কিভাবে টাওয়ারের উপর উঠেছে সেটাকে আগে জানতে হবে, নাকি কিভাবে তাকে নামানো যায় সেটা যদি আমরা জানতে পারি তাহলে কিভাবে সে উঠেছে সেটা জানতে পারবো। আচ্ছা। এই আতান্তরে যে পড়াটা, সেটা এখন দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি সমস্ত আইএনডিএ জোটের যে বিরোধী পক্ষ আছে তাদের ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে। আচ্ছা। অর্থাৎ এই জায়গায় পৌঁছলো কি করে ব্যাপারটা? এই যে এখন রাম মন্দির নিয়ে একটা বিরাট হাইপ তোলার চেষ্টা হচ্ছে সারা দেশ জুড়ে, নাকি সেটা নিয়ে একটা লহর চলছে, দিকে দিকে এখন জয় জয়কার হচ্ছে এটা নিয়ে, হিন্দুদের মানে হিন্দু ঐতিহ্যের পুনরুদ্ধার হচ্ছে। এই যে সমস্ত ব্যাপারটা নিয়ে বলা হচ্ছে যে ভোটের জন্য, আসন্ন লোকসভা নির্বাচনের জন্য সেটা একটা বড় হাতিয়ার হয়ে উঠেছে। সে এই পর্যায়ে বিষয়টা গেল কি করে? আচ্ছা। 2004 থেকে 2014 পর্যন্ত তো ইউপিএ ক্ষমতায় ছিল, তারপর নরেন্দ্র মোদী ক্ষমতায় ছিলেন, তখন এনডিএ ছিল, তখন মোদী সরকার ছিল না। 2019-এও মোদী সরকার ছিল না, কিন্তু 2024-এ এসে মোদী সরকার হয়ে গেছে। এই যে পর্যায়গুলো, এই যে বিভিন্ন ফেজ পার করে এসে আজকে এই পর্যায়ে গেল, সেই বিশ্লেষণের মধ্যে আসলে বোঝা যাবে যে আসলে কিভাবে একটা মানে আনসলভড একটা সিচুয়েশনের মধ্যে, মানে আনসলভেবল একটা সিচুয়েশনের মধ্যে আপাতভাবে পড়ে গেছে বিরোধী জোট, মানে আইএনডিএ জোটের। মানে জোট বলতে আইএনডিএ ব্লক, আইএনডিএ ব্লক। আচ্ছা, সেই ব্লকে যেসব বিরোধী দল, তার মধ্যে সবচেয়ে বড় তরফ হচ্ছে কংগ্রেস, আর ছোট তরফের মধ্যে একজন হচ্ছে সিপিআইএম। এখন কংগ্রেসের সমস্যাটা কি? 1947-এর পরবর্তী সময়ে দীর্ঘদিন যখন কংগ্রেস ক্ষমতায় ছিল, তখন অ্যাকচুয়ালি ক্ষমতাসীন অবস্থায় কতগুলি বিষয় সমাধানহীনভাবে রেখে দিয়েছিল বিধি বা নিয়ম হিসেবে। আচ্ছা। এবং সেগুলির মাসুল এখন কংগ্রেস দিচ্ছে। 370 ধারা থেকে শুরু করে, হিন্দু কোড বিল থেকে শুরু করে, আরো যে বিভিন্ন যে সাংবিধানিক বিভিন্ন প্রশ্নগুলি আছে সেগুলিকে সমাধান না করে সেগুলি চলছে চলুক এভাবে রেখে দিয়েছে। ঠিক সেরকম ভাবে হিন্দু মন্দির আইন বা বিভিন্ন যে মন্দির মসজিদের যে আইনগুলো, ধর্ম সংক্রান্ত যে বিষয়গুলো, সেগুলো চলছে সাধারণ নাগরিক মননে যেভাবে আছে সেভাবে এগুলি চলুক, এরকম ভাবেই রেখে দেওয়া হয়েছিল। আচ্ছা। এখন কংগ্রেস তারই মাসুল দিচ্ছে। আচ্ছা।
52-53 সাল নাগাদ জওহরলাল নেহরু হিন্দু কোড বিল এনেছিল, কংগ্রেসের একাংশ তার বিরোধিতা করেছিল, তখন থেকেই আসলে এই বিষয়টা উঠে এসেছিল এবং তৎকালীন জনসংঘ আরএসএস ও তুলেছিল ব্যাপারটা যে নেহরু মুসলিম তোষণ করছে, সংখ্যালঘু তোষণ করছে। আচ্ছা। এবং সেই অভিযোগটা বজায় রেখেই কিন্তু আসলে বিভিন্ন সরকারগুলো, কেন্দ্রীয় সরকারগুলো এগিয়ে গেছে। ফলে কি হয়েছে, সেই সুযোগটা তখন থেকেই দেওয়া হয়েছিল যে কংগ্রেস আসলে সংখ্যালঘু তোষণ করে। কংগ্রেস কি আসলে তাই করছিল? এখন কথা হচ্ছে যে কতগুলি বাধ্যবাধকতা ছিল, এখন কেউ বলবে করছিল, কেউ বলবে করছিল না, কিন্তু তৎকালীন সরকারের কতগুলো বাধ্যবাধকতা ছিল। সেপারেশনের পরে যখন পাকিস্তান হলো আর ভারত হলো, তখন ভারতের ক্ষেত্রে যেহেতু ভারত একটি মানে পরবর্তী সময় ঢোকানো হয়েছিল এই বিষয়গুলি, সেকুলার সমাজতন্ত্র বিষয়গুলি মানে সংবিধানের মধ্যে নেওয়া হয়েছিল, কিন্তু একটা মোটামুটি একটা মানে সনদ ওইভাবেই তৈরি করা হয়েছিল, বা সংবিধানের কাঠামোটা এইভাবে তৈরি করা হয়েছিল, বা সংবিধানের যে মূল যে উপাত্তগুলি আমরা দেখি তাহলে সেটা এরকমই ছিল যে ভারত মানে রাষ্ট্র হিসেবে কোনো ধর্মকে মানে আলাদাভাবে বিশেষ স্বীকৃতি দিচ্ছে না, কাউকে অস্বীকৃতিও দিচ্ছে না, রাজনীতি থেকে ধর্মকে দূরে রাখার ব্যাপারটাই মানে ছিল। স্বীকৃতি না দেওয়ার, গুরুত্ব না দেওয়া দুটো কি আলাদা আমরা ধরে নিতে পারি? তখন থেকে কি মানে গুরুত্ব দেওয়া হয়েছিল? ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যাটা পরবর্তী সময় এসেছে। আচ্ছা, ধর্ম নিরপেক্ষতা, ধর্ম সাপেক্ষতা বাংলা যদি করি, সেকুলার যে ব্যাপারটা, সেকুলারটা বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন রকম আছে। ফ্রান্সের যেমন রাষ্ট্রের সঙ্গে ধর্ম সম্পর্ক সম্পূর্ণ আলাদা, ফ্রান্সের সেকুলারিজম আলাদা। আচ্ছা, কিন্তু ভারতের সেকুলারিজমের ক্ষেত্রে কি আছে, সব ধর্মকে সমান সম্মান দেওয়া হবে, এটা ধর্ম সাপেক্ষ বলা ভালো, ধর্ম নিরপেক্ষ না বলে। আচ্ছা, কিন্তু তারপরেও নেহরুভিয়ান যে সোসাইটি তৈরি করার ব্যাপার ছিল, মানে নেহরুভিয়ান যে মানে ভারতীয় সংস্কৃতি তৈরি করা হয়েছিল ওই সময়কার সময়ে, তাতে কিন্তু আসলে সেকুলারের ব্যাপার ছিল ধর্ম সম্পর্কে রাষ্ট্র উদাসীন থাকবে। আচ্ছা, এই ব্যাপারটা ছিল। এরপর সব ধর্মকে সমান সম্মাননা দেওয়ার যে ব্যাপারটা পরবর্তী সরকারে ধাপে ধাপে সেটা এসেছে, যদিও সেখানে কংগ্রেসের মতভেদ ছিল বিষয়টা নিয়ে। আচ্ছা, এটা নিয়ে পরবর্তী সময়ে যেটা হয়েছে 1980-র দশকে যেটা হয়েছে, প্রথম হচ্ছে শাহবানু মামলার ক্ষেত্রে কোর্টের রায় ছিল, সুপ্রিম কোর্টের রায় ছিল যে কর্পোস দেওয়ার ব্যাপারে, কিন্তু পরবর্তী সময় একটা অর্ডিন্যান্স এনে সেটাকে খারিজ করে দেওয়া হয়েছিল। সেখানে একটা হাতিয়ার পেয়ে গেছিল তৎকালীন বিজেপি এবং আরএসএস যে মুসলিম তোষণ করা হচ্ছে, এবং সেটাকে আবার চাপা দেওয়ার জন্যই আনা হয়েছিল কি 1985-86 সালে ওই সময়টায় যে ওই বাবরি মসজিদ, সেখানে বাবরি মসজিদ গেটটা খুলে দেওয়া হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী নাকি প্রাথমিকভাবে জানতেন না বাবরি মসজিদের গেটটা খুলে দেওয়া হয়েছে, দরজা খুলে দেওয়া হয়েছে, এবং তার অব্যবহিত পরে কিন্তু বিশ্ব হিন্দু পরিষদকে রামলালা শিলান্যাস করতে দেওয়া হয়েছিল। এটা হচ্ছে আগের যে তোষণের ব্যাপারটা ছিল সেটাকে নিউট্রালাইজ করার জন্য এই প্রক্রিয়াটা গেছিল, এবং সেটাই কিন্তু কংগ্রেসের জন্য বুমেরাং হয়েছে। পরবর্তী সালে 91 সালে কংগ্রেস বলেছিল যে আমরা মন্দির প্রতিষ্ঠার পক্ষে। 92 সালে নরসিমহার যখন কেন্দ্রীয় সরকারে ছিলেন সেই অবস্থাতেই তো বাবরি মসজিদটা ভাঙা হয়েছিল, বলা যায় ভাঙতে দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় হস্তক্ষেপে অনায়াসেই সেটাকে আটকানো যেত, কিন্তু সেটা আটকানো হয়নি। কিন্তু দেখা গেছে পরবর্তী সময় পুরো বিষয়টাকে এনকেশ করেছে এবং নিজেদের হাতিয়ার করে নিয়েছে বিজেপি আরএসএস, এবং কংগ্রেস ক্রমশ এটা থেকে পিছিয়ে গেছে, এবং শেষ পর্যন্ত বিজেপি আরএসএস সফল হয়েছে কংগ্রেসকে যে সংখ্যালঘু তোষণকারী একটি পার্টি হিসেবে প্রতিষ্ঠিত করতে একাংশ নাগরিকের কাছে। ওকে, তাহলে এখন এই রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে না যাওয়াটাও কি মানে সেটাকে আরো বেশি এস্টাবলিশ করছে? এখন ব্যাপারটা হচ্ছে এখন পুরো তো ফিল্ডটা হয়ে গেছে এখন বিজেপি আরএসএস এর ফিল্ড, ধর্মের ধ্বজাধারী তো এখন বিজেপি আরএসএস। এখন কংগ্রেসের সমস্যা কি হচ্ছে, এখন এই সমস্যাটাই আসছে। কংগ্রেস তো এখন এখানে একটা মূল সমস্যা তার হচ্ছে যে একদিকে হচ্ছে যে সংখ্যালঘু ভোট ব্যাংক তার রাখতে হবে, আর তার চেয়ে বড় বিষয় হচ্ছে যেহেতু সংখ্যাগরিষ্ঠ হচ্ছে হিন্দু সম্প্রদায়ভুক্ত, হিন্দু সংস্কৃতিভুক্ত মানুষ, 80% বা 85% প্রায় হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ এদেশে, ফলে তাদের যে কনফিডেন্স নেওয়া এই ব্যাপারটাও কিন্তু তাদের মাথায় রাখতে হচ্ছে। আচ্ছা, এবং এটা রাখতে কি হচ্ছে, নরম হিন্দুত্বের লাইন নিতে হচ্ছে। কিন্তু নরম হিন্দুত্বের লাইন নিতে গিয়ে কি হয়েছে, দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি বিজেপির মাঠে খেলে বিজেপিকে হারানো সম্ভব নয়, এতে বরঞ্চ আরো বিজেপি গেইনার হচ্ছে। আচ্ছা, এখানে কংগ্রেসের এই অনুষ্ঠানে যোগ দেওয়া মানে হচ্ছে বিজেপির এজেন্ডাকে চ্যাম্পিয়ন করা, কারণ পুরোটাই হয়ে গেছে মানে একটা ট্রাস্টের নামে যদিও করা হচ্ছে, কিন্তু সবাই জানে যে এটা আসলে একটা বিজেপির রাজনৈতিক প্রক্রিয়া এবং ইলেকশন সামনে রেখে সেটা করা হচ্ছে। কারণ 2014-তে যে ইলেকশন জিতেছে বিজেপি, সেখানে এজেন্ডা কিন্তু রাম মন্দির ছিল না, 2019-এও ছিল না, 2024-এ সে রাম মন্দির এজেন্ডা হয়েছে, এবং সেটা যে আবার ইলেকশনে হাতিয়ার হবে সেটা তো আর বহু আগের থেকেই জানা গেছিল।
কিন্তু অপেক্ষা করছিল কংগ্রেস থেকে শুরু করে সমস্ত বিরোধী পক্ষ কিভাবে কি হয়, অর্থাৎ ঘটনার পেছনে দৌড়েছে। ঘটনাকে সামনে থেকে দেখে তার আগে যে পদক্ষেপ নেওয়া সেটা না করে বিজেপির যে লাইন, বিজেপির যে খেলা সেটাকে অনুসরণ করে করে সেদিকেই গেছে। ফলে আস্তে আস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে অ্যাপারেন্টলি। এবং এখান থেকে অ্যাকচুয়ালি দুটো বিষয় হয়েছে। এক, যদি এখন কংগ্রেস যদি যেত সেখানে আসলে তারা বিজেপির প্রোগ্রামকে চ্যাম্পিয়ন করত, আর বিজেপি এখন কংগ্রেস না যাওয়াতে বলছে যে এরা হচ্ছে সনাতন ধর্মের পরিপন্থী। আগে তো হিন্দু ধর্মের পরিপন্থী বলতো, এখন সেটা সনাতন ধর্ম হয়ে গেছে রিসেন্টলি বছর দুয়েক ধরে। এটাও একটা টেকটিক্স, সেটাও সমস্যা হয়ে গেছে। কিন্তু এটা না করলে কংগ্রেস তার অবস্থানই টিকিয়ে রাখতে পারতো না। পুরোটাই হচ্ছে কি বিজেপির মাঠে গিয়ে সেম সাইড গোল দেওয়ার অবস্থা হয়ে যেত। আচ্ছা, মানে যদি উদ্বোধনে যেত বা যায় তাহলে সেটা সেম সাইড গোল হবে বলছেন আপনি? সেম সাইড গোল হতো। কেন হতো? কারণ সেটাও বিজেপি ওইভাবেই নিয়ে যেত যে আমাদের প্রোগ্রামেই সবাইকে ঢুকিয়ে দিয়েছি। আচ্ছা, মোট কথা হচ্ছে এটা এরকম নয় যে সারা ভারতবর্ষের সমস্ত লোক আসলে রাম মন্দির নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। মোট কথা হচ্ছে একাংশ ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু মিডিয়া সেটাকে এমন ভাবে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে যে একটা বিরাট ব্যাপার। ঠিক আছে, এবং সরকারি পৃষ্ঠপোষকতা, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার বিষয়টা হচ্ছে। এবং তার মধ্যে যদি সমস্ত বিরোধী দলগুলি ঢুকে যায় তাহলে বিরোধী পক্ষ বলে কিছু থাকে না। কারণ একমুখী একবজ্ঞা এজেন্ডা করে নিয়েছে। এবার কি হচ্ছে? রাম মন্দির। আরো হয়তো কিছু এজেন্ডা থাকবে, কিন্তু সব এজেন্ডাকে ছাপিয়ে রাম মন্দির এজেন্ডা চলে আসে। এবং তার মধ্যে যদি বিরোধী পক্ষ সামিল হয়ে যায় তাহলে বিরোধী পক্ষের আলাদা বিরোধী অস্তিত্ব বলে কিছু থাকবে না। ফলে এই আতান্তরে পরেও তাদের এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। এবং সবাই তো বলছে যে আমরা রাম মন্দিরের পক্ষে, এবং ভবিষ্যতে আমরা মানে যাব সেখানে, উদ্বোধনের পরে আমরা যাব, উদ্বোধনের অনুষ্ঠানে থাকব। কিন্তু যারা ভক্ত, যারা সনাতন ধর্মের ভক্ত এবং যারা এই হাইপের মধ্যে আছে তাদেরকে ওই বক্তব্য দিয়ে আসলে তাদেরকে পক্ষে আনা যাবে না। অলরেডি একটা মেরুকরণ হয়ে গেছে, যারা যে পক্ষে আছে সে পক্ষেই আছে। এখানে ছোট্ট করে একটা জিনিস জানতে হয়, যেহেতু কংগ্রেসের কথাই আমরা শুরু করেছি, আপনি কংগ্রেসের কথা সুন্দরভাবে ব্যাখ্যা দিলেন একদম সেই প্রথম থেকে, নেহেরু আমল থেকে। এখন হচ্ছে যে কংগ্রেসের যারা সমর্থক বা কর্মী, তাদের মধ্যে দেশের মধ্যে এমন কি কেউ নেই যারা একদম সনাতন ধর্মকে বিশ্বাস করেন এবং সনাতন ধর্মের এই যে রাম মন্দির উদ্বোধন যার অপেক্ষা এত বছর ধরে সনাতন ধর্মাবলীরা করছে বা হিন্দু ধর্মের বলীরা করছে, ওদের মানে সেখানে যাবার ইচ্ছে আছে, কিন্তু দল বলছে রাজনীতি করতে গেলে আমি কংগ্রেসের কথা শুনতে হবে, কংগ্রেস যাচ্ছে না সেখানে, আমার নেতৃত্বরা যাচ্ছে না, কিন্তু কর্মী সমর্থক হিসেবে আমার সেখানে যাওয়ার ইচ্ছে বা সেই উদ্বোধনী অনুষ্ঠানে থাকার ইচ্ছে আছে। এখানে কি কর্মী সমর্থকরা একটা দোটানায় পড়ছে না? নাকি কংগ্রেসের সমর্থকরা কেউই এখন আমরা ধরে নেব যে সনাতন ধর্মের এখানে রাম মন্দিরটাকে গুরুত্ব দিচ্ছে না? আসলে সনাতন ধর্মে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়। এদেশের 98% লোক ধর্ম বিশ্বাসী। ফলে কোনো না কোনো ধর্ম বা কোনো না কোনো মানে ভক্তিবাদের মধ্যেই এরা আছে। আচ্ছা, ভাববাদী চিন্তা ভাবনার মধ্যে আছে। তো সিপিএম এর যারা আছেন তারাও ধর্ম বিশ্বাসী সমর্থক সদস্য যারা, সিপিএম এর কথা আমরা আসছি পরে, আপনি কংগ্রেসের ঠিক আছে। ফলে এখানে কি হচ্ছে যে 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 জায়গায় অবস্থান আছে সে অবস্থানে তো আছেই। নতুন করে ধর্ম অবিশ্বাস বা বিশ্বাসের ব্যাপারটা এখান থেকে আসছে না। একটা জিনিস আমরা বলতে পারি যে আপনি কি দেখেছেন যে আগরতলা শহরে এমন একটি লোকের খোঁজ পেয়েছেন কি যে এখন রাম মন্দির হচ্ছে বলে নতুন করে বিজেপি আর এস সমর্থক হয়েছে? গত 6 মাস ধরে আমরা দেখি এমন একটি লোককে পাবো যে বিজেপির সমর্থক ছিল না, কিন্তু এখন শুধুমাত্র রাম মন্দির উপলক্ষে বিজেপি আর সমর্থক হয়েছে। কিন্তু রাম মন্দিরের এভাবে বিরোধিতা করা একটি কংগ্রেসের কট্টর সমর্থক, প্রথম কথা হচ্ছে যে সনাতন ধর্মকে বিশ্বাস করেন, উনি কি কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নেওয়ার মতো কন্ডিশনে থাকবেন না? এটা হচ্ছে একটা ধারণা। আচ্ছা, কিন্তু হতে পারে কিনা, মানে সম্ভাবনা আছে কিনা? বাস্তবতা যদি আমরা দেখি, আসলে ইতিমধ্যে যারা আরএসএস বিজেপি সমর্থক হয়ে উঠেছে বা ভক্ত হয়ে উঠেছে বা অনুরাগী হয়ে উঠেছে, সেই সংখ্যাটা কিন্তু যে এখন অলরেডি তৈরি হয়ে গেছে। আচ্ছা, আজকে যারা অযোধ্যাতে যাচ্ছে সে 10 লাখ হতে পারে, 50 লাখ হতে পারে, 50,000 হতে পারে। এই প্রত্যেকটি লোকে কিন্তু ভোটের বাজারে যদি দেখি প্রত্যেকেই ইতিমধ্যে বিজেপি সমর্থক। আচ্ছা, খুব কমই আছে নতুন করে হয়েছে। তাহলে আপনি বলছেন তাহলে এখানে বিজেপির গেইন করার মতো কিছু নেই? গেইন করার মতো আছে, সেটা হচ্ছে যে সাংস্কৃতিক আবহ বা ঐতিহ্যের যে প্রশ্নে ভারতবর্ষের রাষ্ট্রীয় চরিত্রকে তুলে ধরা হচ্ছে, সেখান থেকে একটা গেইনের ব্যাপার আছে। আচ্ছা, যে সমর্থন শক্তি বিজেপির আছে তার সঙ্গে 2-3%, 5% বাড়বে না, সেটা বাড়বে না এটা বলছি না আমি, বাড়তেও পারে। অন্যান্য ইস্যুগুলি যদি ধামাচাপা পড়ে যায়, শুধুমাত্র মন্দির যদি সামনে আসে তাহলে জনগণের দিকে সেটা বাড়তে পারে। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে ক্ষমতাসীন যারা থাকে তাদের প্রতি মানুষের একটা আনুগত্য থাকে, কিন্তু ক্ষমতাসীনরা যখন দর্প এবং দম্ভে যখন পরিপূর্ণ হয়ে ওঠে তখন তাদের প্রতি ভয় এবং ভীতি তৈরি হয়। আচ্ছা, এই অস্ত্রটাও কিন্তু একটা রাজনৈতিক অস্ত্র, সেটার সঙ্গে রাষ্ট্র এবং প্রশাসন
মানে রাষ্ট্রের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে, সাংবিধানিক যে বিভিন্ন কাঠামো, সেগুলিকে ব্যবহার করে তো ইলেকশনটা করা হয়। ইলেকশন তো শুধুমাত্র জনগণের ভোটের উপর নির্ভর করে করা হয় না। কিন্তু একটা দম্ভ এবং মানে সমস্ত দর্পে পরিপূর্ণ রাষ্ট্রশক্তি যদি সরকারের সঙ্গে একীভূত হয়ে যায়, তখন সেটা অনেক বেশি মানে মানে কি বলে, মানে বিরাট একটা শক্তি হিসেবে উঠে আসে। এবং সেই ক্ষেত্রে জনগণের একটা উল্লেখযোগ্য অংশের সমর্থনটাই যথেষ্ট। সেটা সংখ্যাগরিষ্ঠ সমর্থন হবে এমন নাও হতে পারে। 100% সমর্থন দরকার নেই। 40 থেকে 45% মানুষের যে সাপোর্ট থাকে, বাকিটা রাষ্ট্রশক্তি দিয়ে নিয়ে যাওয়া যায়। আজকের দিনে যেটা হয়েছে, 2014 পর ধীরে ধীরে যেটা হয়েছে, সরকার এবং রাষ্ট্র একাকার হয়ে গেছে, যেটা আগে পর্যন্ত ছিল না সেভাবে। না, কিন্তু এখানে ব্রতবাবু, এখানে যদি আমরা এই যে দম্ভ দর্পের কথা আপনি বলছেন, ইলেকশনের কথা বলছেন, আপনি নির্বাচনের কথা বলছেন, কিন্তু যখন রাম মন্দির উদ্বোধনের কথা হচ্ছে, এবং রাম মন্দির বলতে আমাদের ভারতবর্ষে যেখানে আধ্যাত্মিকতা একটা অন্য লেভেলে থাকে, সেখানে আপনি বলছিলেন যে 98% মানুষ ধর্ম বিশ্বাস করে, এবং সেই দেশে যখন একটি রাম মন্দির উদ্বোধন হচ্ছে, সেখানে সেই উদ্বোধনের অনুষ্ঠানে যাওয়া নিয়ে যখন এ ধরনের রাজনীতি হয়, তখন আমার প্রশ্ন হচ্ছে, তখন কি অনেক কর্মী সমর্থকদের মধ্যে ভেতরে একটা মানে দোটানা কি পড়ে না, যে আমার ইচ্ছে হচ্ছে যে, আমি বলছি কাদের মধ্যে দোটানাটা হচ্ছে। আচ্ছা, দোটানাটা কাদের মধ্যে? যে রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে, যে মজুর কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করছে, দুর্গাচমনি আস্তাবল বা বটতলাতে যারা কাজের জন্য দাঁড়িয়েছে, এরা কি মাথা ঘামাচ্ছে কংগ্রেস বা ইন্ডিয়া জোটের কেউ রাম মন্দিরে গেল কি গেল না সেটা নিয়ে তাদের ভোট নির্ধারিত হবে? সেটা নিয়ে হবে না। সাধারণ যে মানুষ যে দৈনন্দিন স্ট্রাগল করছে সেটা নিয়ে হবে না। বিরাট অংশে আছে, কিন্তু ইতিমধ্যেই সমর্থক আছে, মধ্যবিত্তদের বিরাট অংশ, বিশেষ করে যে আগরতলা ক্ষেত্রে হয়তো আমরা সেটা বুঝতে পারবো না, ত্রিপুরা ক্ষেত্রে বুঝতে পারবো না, কিন্তু হিন্দি বলের একটা মধ্যবিত্তের বিরাট অংশ ইতিমধ্যে এদের সাপোর্টার। আচ্ছা, ইতিমধ্যেই বিরোধীরা যাদেরকে ভক্ত বলে সেই ভক্তে পরিণত হয়ে গেছে। ফলে তাদের নতুন করে আর ভক্তির ব্যাপার নেই। যেমন গো বলে ইতিমধ্যে যে লোকসভা আসনগুলো আছে তার 90% তো বিজেপির দখলে আছে। ঠিক, তাহলে এখানে আমি বুঝলাম, তাহলে আপনি এখানে বলছেন যে বিজেপির নতুন করে পাওয়ার কিছু নাই, কিছু সংখ্যক যদি পেলেও পেতে পারে, পাওয়ার কিছু নেই, কিন্তু যে প্রভাব প্রতিপত্তি বিস্তারের বিষয়টা আছে, সেটা যে ডিভিডেন্ড দেবে, সেই ডিভিডেন্ডটা বিজেপিকে 350 আসন থেকে 400 আসন যে টার্গেট নিয়েছে সেখানে তাদের পৌঁছে দিতে পারে। সেটা হতে পারে সংখ্যাগরিষ্ঠ 50% উপর ভোট হয়তো পায়নি বিজেপি, পাবে না হয়তো, কিন্তু তারপরেও তাকে পৌঁছে দিতে পারে। কিন্তু আপনি বললেন যে কংগ্রেসের জন্য এটা বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। এখন যদি আমরা আতান্তরে পড়েছে এখন। আচ্ছা, আপনি বলুন। না, আমরা বলছিলাম যে আপনি বলছেন যে ভোটের ব্যাপার, নির্বাচনের কথা যদি আমরা খেয়াল রাখি, আসন্ন লোকসভা নির্বাচনের কথা যদি মাথায় রাখি, তাহলে একদম সোজা সাপটা প্রশ্ন, কংগ্রেস আপনি বলছিলেন গেলেও কংগ্রেসের লস হতো, এখন না গিয়েও কংগ্রেসের লস হচ্ছে, এটা কিভাবে হচ্ছে? যদি আমরা ধরে নিলাম যে যারা রাম মন্দিরে ওখানে যারা বিশ্বাস করছেন তারাই যাচ্ছেন, এবং ওরা সবাই সমর্থক, বিজেপির সমর্থক, এবং বিজেপির নতুন করে পাওয়ার কিছু নেই, তাহলে কংগ্রেসের হারাবার কি ছিল যদি কংগ্রেস যেত? প্রথম বিষয়টা কি হয়েছে, 1914 সালে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিলেন, তখন ইস্যুটা কি ছিল? কংগ্রেসের যে ব্যর্থতাগুলি ছিল, ইউপিএ সরকারের যে ব্যর্থতাগুলি ছিল, সেগুলি ছিল কিন্তু ইস্যু। সেখানে ধর্মীয় সংস্কৃতি ঐতিহ্য যেগুলো কোনো ইস্যু ছিল না, এগুলি ছিল মানে সারফেসে ছিল না। কারাপশনটা বেশি ছিল, করাপশন ছিল বেশি, তারপর কর্মসংস্থানের ইস্যু ছিল, দ্রব্যমূল্য বৃদ্ধির ইস্যু ছিল। সেই ইস্যুগুলি নিয়ে কিন্তু সামনে এসেছিল এবং সেগুলি কিন্তু ঘরে ঘরে ছড়িয়ে দিয়েছিল। এবার উল্টো দিকে এখন বর্তমানে কিন্তু সেই ইস্যুগুলো কিন্তু আরো বেশি করে আছে, অথচ সাধারণ মানুষের মধ্যে সেটা ঢোকায় মানে বিজেপি মানে বিরোধী দল নিয়ে যেতে পারেনি। এটা টিভি টক শোতে থাকতে পারে, কিংবা টুইটারে থাকতে পারে, ফেসবুকে থাকতে পারে, সোশ্যাল মিডিয়া থাকতে পারে, কিন্তু সেভাবে নেতৃত্ব বা কর্মীরা, বিরোধী জোট যেটা হয়েছে আইএনডিআই এর, কেউই কিন্তু সেভাবে মানুষের মধ্যে নিয়ে যেতে পারেনি। একটা ভীতি যদি মানুষের মধ্যে ঢুকে যায়, যে ইনসিকিউর থাকার ভীতি, সেটা কিন্তু বড় হাতিয়ার হয়। বিজেপি এখন যেটাকে করেছে, ইনসিকিউরিটির ভীতিটা কি, ধর্মীয় অস্তিত্বের ভীতি মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এবং সফলভাবে সেটা করেছে। হিন্দু ক্ষেত্রা মে হ্যাঁ, এটাকে বিজেপি এমন ভাবে মানুষের মধ্যে একটা অংশের মধ্যে ঢুকিয়ে দিতে পেরেছে, যেটা একটা আপাতভাবে কোনোদিন কি মানুষ ভেবেছিল 2014 আগে কজন মানুষ ভেবেছিল যে সে ক্ষেত্রেতে আছে, তার ধর্মক্ষেত্রেতে আছে, তার সনাতন ক্ষেত্রেতে আছে, কিংবা তার অস্তিত্ব তার ধর্মের জন্য সংকটে পড়বে, সংখ্যালঘুরা একদিন সংখ্যাগুরু হয়ে যাবে, হয়ে গিয়ে তার সব দখল করে নেবে, এই ধরনের যে চিন্তা ভাবনাগুলো মানুষের মধ্যে ছিল না তো, এবং বাস্তবেও সেগুলি ছিল না। তার জীবন তো অন্যভাবে চলছিল, এগুলি তার জীবনের যে বিষয় সেটাও সেভাবে মানুষের মধ্যে ছিল না। এগুলি মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং খুব কৌশলে ধীরে ধীরে ধাপে ধাপে সমস্ত অংশের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং যে ব্রাহ্মণ্যবাদী পার্টি ছিল বিজেপি, সেটা ধীরে ধীরে সমস্ত রকম মানে সমস্ত মানুষদের মধ্যে, দলিত থেকে শুরু করে ওবিসি থেকে শুরু করে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং এটা ছড়ানোর মধ্যে কি হচ্ছে, হিন্দুত্বের একটা ছাতার মধ্যে নিয়ে আসা হয়েছে। এবং এবার কি হচ্ছে, হিন্দুত্ব ডমিনেট করবে,
এই ভাবনাটা মানুষের মধ্যে নিয়ে এসে কি হচ্ছে, তার ইনসিকিউরিটির জায়গাটাকে উস্কে দেওয়া হয়েছে, যেটা হয়তো ঘুমন্ত অবস্থা মানুষের মধ্যে ছিল, সেটাকে নেওয়া হয়েছে। এবার কি হচ্ছে, একটা বিরাট অংশের মানুষের মধ্যে যদি ইনসিকিউরিটির ব্যাপারটা যদি ব্যাপকভাবে নিয়ে আসা যায়, এবং যদি দেখা যায় যে কেউ মসিহা এসে আমাকে সিকিউর পজিশনে নিয়ে যাবে, সে অর্থনৈতিকভাবে হোক কিংবা তার সাংস্কৃতিকভাবে হোক বা তার অস্তিত্বের যে সংকটে সে ভুগছে সেই জায়গা থেকে, তাহলে কি হচ্ছে, সে কিন্তু তখন গেইনার হয়। এটা কিন্তু কংগ্রেস করতে পারেনি। অর্থাৎ বর্তমানে যে ক্রাইসিসগুলির মধ্যে মানুষ আছে, সেটা ভীতির জায়গায় নিয়ে যেতে পারেনি, অস্তিত্বের সংকটের ভয়ের মধ্যে নিয়ে যেতে পারেনি। ফলে কি হয়েছে, পাল্টা যে প্রচারের জায়গাটা, সেটা কিন্তু কংগ্রেস বা অন্য কোনো বিরোধী নেতৃত্ব সেভাবে নিয়ে যেতে পারেনি। ফ্রিবিজ দিয়ে মানুষের মধ্যে কিছুটা ছড়িয়ে পড়ার চেষ্টা করেছে, সেটা তৃণমূল হোক, কংগ্রেস হোক বা বিভিন্ন পার্টিগুলো সেটা করেছে। কিন্তু বাস্তবে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে এই যে পাল্টা যে একটা মানুষের মধ্যে একটা ভীতির সঞ্চার করা, যেটা বিজেপি করেছে মানুষের মধ্যে, বা 14 সালের আগে কর্মসংস্থান নিয়ে, দুর্নীতি নিয়ে মানুষের মধ্যে করেছিল, যে একদম সরকার মানে রাষ্ট্রকে শেষ করে দিচ্ছে, ভারত রাষ্ট্রের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে, মানুষ একেবারে ধ্বংসের দিকে যাচ্ছে। এবার আমরা যদি আসি, মোদী যদি আসে, তাহলে মানুষের এই পরিবর্তনগুলি ঘটে যাবে এবং মানুষ মানে কি বলে আচ্ছে দিন চলে আসবে। মানুষ এখন খুব খারাপ দিনে আছে, আচ্ছে দিনের স্বপ্নটা তো ফিরি করেছিল। ওকে, সেটা মানে এটা কিন্তু এই ধরনের কোনো কিছু এই কর্মসূচি নিতে পারি সাধারণ মানুষের মধ্যে। ওকে, আজকে যদি আমি মানে এই সমস্ত কিছু যদি আমি ইন্টেলেকচুয়াল বেসের মধ্যে রেখে দিই, আমি শুধুমাত্র মিডিয়ার ওই ইয়েতে এসে, টক শোতে এসে যে আমি এই ব্যাপারে অ্যানালিসিস করলাম আর বিভিন্ন আর্টিকেল লিখলাম, প্রেস মিট করলাম, ওইটা দিয়ে তো সাধারণ মানুষের মধ্যে পৌঁছা যায় না। ব্যাপকভাবে সাধারণ মানুষের মধ্যে পৌঁছাতে হবে, কিন্তু পজিটিভ মুভ তো কিছু নেই এখনো। ইন্ডিয়া জোটের কোনো পজিটিভ মুভ নেই। মানুষকে কি দেবে, কিভাবে মানুষের জীবনে কর্মসংস্থানের নিরসন হবে। ইন্ডিয়া জোটের কথা আমি একটু পরে আসি, আমি এটাই বলছি যে আসলে পার্থক্যটা ওই জায়গায়। বিজেপি মানুষের কাছে স্বপ্নটা একটা পৌঁছে দিতে পেরেছে, একটা ভীতির জায়গা থেকে একটা সিকিউরিটির জায়গায় মানুষ যাবে এরকম একটা কল্পনা মানুষের সাথে পৌঁছে দিতে পারছে, পৌঁছাক বা না পৌঁছাক। কিন্তু সেই জায়গাতে কি হচ্ছে, কংগ্রেস এবং অন্যান্য দলগুলো তাতে ব্যর্থ হয়েছে। ওই জায়গা থেকেই এখন এই সমস্যাটা তৈরি হয়েছে। একদম একদম, আপনি কংগ্রেসের কথা বলছেন, আমরা কথা বলছিলাম রাম মন্দির নিয়ে, রাম মন্দিরের উদ্বোধন নিয়ে। 22শে জানুয়ারি 2024 বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন। সেখানে রাম মন্দিরে রামলালার তে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন কথা হচ্ছে, সেই উদ্বোধনী অনুষ্ঠান বয়কট, এক প্রকার বয়কট করেছে কংগ্রেস এবং সিপিআইএম। কংগ্রেসের কথা আমরা শুনছিলাম, প্রজ্জ্বলবাবু বলছিলেন, ব্যাখ্যা করছিলেন যে কেন কংগ্রেস সেই উদ্বোধনী অনুষ্ঠানে যেতে পারছে না। রাজনৈতিক কারণেই কংগ্রেস এবং সিপিএম বলছে যে বিজেপি এখন এটাকে একটা রাজনৈতিক ইস্যু তৈরি করছে, তার জন্য কংগ্রেস এবং সিপিএম সেখানে যাবে না বলে ঘোষণা করছে। অভিযোগ করছে যে বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে। তাহলে কংগ্রেসেরটা শুনলাম, সিপিএম কেন যাচ্ছে না? সিপিএম ধর্ম বিশ্বাস করে না বলে যাচ্ছে না? এখন সিপিএম এর নেতৃত্বরা ধর্ম বিশ্বাস করে না। আজকের তারিখে দাঁড়িয়ে কি সিপিএম এর কোন কর্মী সমর্থকরাও কি ধর্ম বিশ্বাস করে না, মন্দির মসজিদে যান না? সোশ্যাল মিডিয়াতে সীতারাম ইয়েচুরির যে মানে সেটা মানে বয়ানটা আপনি কি শুনেছেন? এটা খুব ভাইরাল হয়েছে। মানে এখনো সিপিএম এর যারা অনুরাগী আছেন, কর্মী হতে পারেন, সমর্থক হতে পারেন, তারা সেটাকে খুব ভাইরাল করে দিয়েছে। আমি ফেসবুকে বেশ কয়েকবার ভালো করে মানে শুনলাম ওনার বক্তব্য। উনি বলেছেন, আমার নাম সীতারাম, সীতা এবং রাম দুটোই আমার নামের মধ্যে আছে, সেজন্য আমি বলতে পারি কথাটা, মানে আমার বলার অথরিটি আছে। আচ্ছা, যে ধর্ম হচ্ছে আত্মা এবং পরমাত্মা, আত্মা এবং পরমাত্মার সঙ্গে যোগসূত্র। মানুষের ভেতরে আত্মা থাকে আর উপরে পরমাত্মা থাকে, তার যোগসূত্র হচ্ছে ধর্ম। এই আত্মাকে কি করে পরমাত্মার কাছে পৌঁছাবে, সেটা বিভিন্ন পথে মানুষ ভাবতে পারে। সেটা হিন্দু পথ হতে পারে, বৌদ্ধ পথ হতে পারে, জৈন হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুসলিম হতে পারে। সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এবং সেই ব্যক্তিগত ব্যাপারে রাজনীতি আসা উচিত নয়। বিজেপি সেই ব্যক্তিগত রাজনীতিতে হস্তক্ষেপ করছে এবং আত্মাকে পরমাত্মার সঙ্গে সংযোগ সাধনের জন্য ধর্মের যে মানে মূল কাজ, মানে ধর্মের যে মূল যে মানে কি নির্যাস, সেটাকে রাজনীতির স্বার্থে ব্যবহার করছে। এই জন্য আমরা যোগ দিচ্ছি না, অর্থাৎ রামলালার উদ্বোধনে আমরা যোগ দিচ্ছি না। প্রথম কথা হচ্ছে, সীতারাম ইয়েচুরির বক্তব্য সম্পূর্ণ মার্ক্সবাদ বিরোধী। মার্ক্সবাদ দ্বন্দ্বমূলক বস্তুবাদ, সমাজের বিবর্তন এবং বস্তু জগতের যে পরিবর্তন, সেটা মার্ক্সবাদ ঐতিহাসিক বস্তুবাদী এবং বৈজ্ঞানিক বস্তুবাদী দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করে। ফলে আত্মা এবং পরমাত্মার কোন স্থান মার্ক্সবাদে নেই। এবার সীতারাম ইয়েচুরি কি জানেন না সেটা? তার কর্মী সমর্থকরা তো না জানতে পারেন। তারা তো এখন চিন্তার যে দারিদ্র, চেতনার যে দারিদ্র চলছে সিপিএম এর, সেটা না জানাই স্বাভাবিক। ফলে একজন এরকম কোনো প্রশ্ন করেনি যে আপনি এটা কি বলছেন,
এটা তো মার্ক্সবাদী এরকম কথা থাকতে পারে না। বা কট্টর মার্ক্সবাদী কর্মী সমর্থক যারা আছে, কেউ একটা প্রশ্ন করে, আমি একটিও কমেন্টস পাইনি সে ব্যাপারে, একটি কমেন্ট পাইনি যারা এটা নিয়ে ন্যূনতম প্রশ্ন করেছেন, বরং সবাই লাইক দিয়েছে, লাল সালাম দিয়েছে, লাভ সাইন দিয়েছে। এবার সীতারাম ইয়েচুরি ব্যাপারটা জানেন না, প্রকারান্তরে তাহলে ধর্মবিশ্বাসটাকে সমর্থন করেছেন, মানে এটা ভাবার কোনো কারণ নেই যে সীতারাম ইয়েচুরি বা সিপিএম এর শীর্ষ নেতারা কেউ ধর্মে বিশ্বাস করেন। তারা মোটেও ধর্মে বিশ্বাস করেন না। তারা মার্ক্সবাদী পথে আছেন কি আছেন না সেটা আজকের আলোচ্য বিষয় নয়। ওকে, ধর্ম বিশ্বাস করেন কিনা করেন না সেটা আমরা জানি, অন্তত কেন্দ্রীয় স্তরে যারা আছেন, কেন্দ্রীয় স্তরে বা শীর্ষ তারা করেন না। আচ্ছা, কিন্তু আজকে এটা বলতে বাধ্য হচ্ছেন কেন? আসলে সংসদীয় ভোটতন্ত্রে যদি একেবারে নিমজ্জিত হয়ে যায় তখন মানুষের এই অবস্থাই দাঁড়ায় যে নিজের অবস্থানটা পর্যন্ত ক্লিয়ার করতে পারে না। 103 বছরের ইতিহাস মতাদর্শগত অবস্থান ঠিক রাখতে পারবে না, কারণ মতাদর্শের অনুশীলন তো পার্টি করছে না। ফলে তার কর্মী সমর্থক তো কনভিন্স করার মতো মতাদর্শগত অবস্থান নিয়ে ওইটা নিয়ে যে মানুষকে কনভিন্স করে সেই জায়গায় অবস্থান নেই, এবং মানুষের প্রতি রিডিংটাও নেই। অর্থাৎ মানুষকে যে বোঝা, মানুষ আদৌ এটা এই ব্যাখ্যার জন্য প্রস্তুত আছে কিনা, সেই রিডিংটাও কিন্তু আসলে এটা ভালোভাবে নেবে কিনা, বিচ্ছিন্নতা থেকে সেটা আসে, বিচ্ছিন্নতা, জনবিচ্ছিন্নতা থেকে সেটা আসে। অফিসে বসে রাজনীতি করলে ওইরকম ব্যাপারই দাঁড়ায়, জনবিচ্ছিন্নতা থেকে আসে এটা। এই কারণে কি হচ্ছে, এই দুর্বল ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা হয়তো তাদের কাছে খুব মানে প্রণিধানযোগ্য হতে পারে, তার কর্মী সমর্থক অনুরাগীদের কাছে, কিন্তু সাধারণ মানুষ ওই ব্যাখ্যা কখনোই নেবে না। কিন্তু সিপিএম এটা দিতে বাধ্য হয়েছে এই কারণে, তার ভয় হচ্ছে যদি ওই রকম বস্তুবাদী কথা বলতে যায়, ব্যাখ্যা দিতে গিয়ে এই ধরনের অনুষ্ঠানে কেন যাবে না, তাহলে কি হচ্ছে, যদি না ভোট ব্যাংক কমে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আজকে 1978 সালে সিপিএম এসেছিল, 1988 পর 5 বছর বাদ দিয়ে 18 সাল পর্যন্ত ত্রিপুরাতে ছিল, পশ্চিমবঙ্গে 34 বছর ছিল, কেরলে এখনো আছে। এই পর্যায়ের মধ্যে তোমরা কি বিকাশ করেছো মতাদর্শের, যে তোমার কর্মী সমর্থকদেরও তোমার এই কথাটা পরিষ্কার বলতে পারছো না যে কেন তুমি যাচ্ছ না। এই ভাবের গড়ে চুরিটা কেন করতে হচ্ছে? এই চুরিটা করতে গিয়ে সিপিএম আসলে লাভটা কি হচ্ছে? লাভের লাভ আসলে কিছু হচ্ছে না, কিন্তু এছাড়া সিপিএম আর কোনো রাস্তা নাই, কারণ রাজনীতিটা এই জায়গায় চলে গেছে এদের। সংসদীয় ভোটতন্ত্রে যখন নিমজ্জিত হয়, গাড্ডায় বলে রাজনীতির ওই জায়গাতেই যায়, সেখানে মতদর্শের আর কোনো স্থান থাকে না, তখন পুরোটাই হচ্ছে ভোটের হিসাব, ভোট ব্যাংকের হিসাব। কিন্তু এতে না ভোট আসে, না আসলে চেতনাগত কোনো মানোন্নয়ন হয়, কিন্তু এছাড়া রাস্তা কিছু নাই। এখানে সিপিএম কেন বলতে পারেনি যে আমরা ধর্ম বিশ্বাস করি না, আমরা ধর্মীয় কোনো অনুষ্ঠানে যাব না? কোনোদিনই বলতে পারবে না, কারণ কি হচ্ছে, মানুষকে চেতনাগত মানানোর চেষ্টাই করেনি, যুক্তিবাদী এবং বিজ্ঞান চেতনা মানুষের মধ্যে নেওয়ার চেষ্টাই করেনি। আজকে তার জন্য এই মাসুলটা দিতে হচ্ছে। আচ্ছা, এখন তার নিজের কর্মী সমর্থকদেরকে বলতে পারছে না কিছু, কারণ বলা সম্ভব নয়। একটা সার্ভে হয়েছিল, যেটা আমি বলেছিলাম আগের মধ্যে বলেছিলাম, যে আমাকে বিজনধর রাজ্যের যে তৎকালীন যে সেক্রেটারি ছিলেন, তিনি বলেছিলেন যে ধর্ম ব্যক্তিগত বিশ্বাস হচ্ছে সাধারণ মানুষের কাছে, কিন্তু একজন পার্টির স্থায়ী সদস্যের জন্য ধর্ম মোটেও ব্যক্তিগত বিশ্বাস নয়। সেখানে তাকে অবশ্যই বস্তুবাদী হতে হবে, অর্থাৎ তাকে নিরীশ্বরবাদী হতে হবে। কিন্তু বাস্তবে সিপিএম এর কজন স্থায়ী সদস্য এই প্র্যাকটিসটা করে, তাদের জীবনে, ব্যক্তি জীবনে সেই অনুশীলনটা করে? 90% এই অনুশীলন করে না, এবং বিরোধর্পে করে না, ওদের ধারণাই নেই যে এটা করা যায় না। ফলে এখানটা হচ্ছে মূল সমস্যা। এখন ব্যাপারটা হচ্ছে, সিপিএম এর এছাড়া যেহেতু কোনো রাস্তা নাই, এবং সেটা ছাড়া সিপিএম এর কি করা যায়, এখন এই ইস্যুতে এর বেশি বক্তব্য রাখারও কোনো মানে নাই। তো এখন ইন্ডিয়া জোটের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন অবস্থান থেকে সেখানে যাবে না। এই ইন্ডিয়া জোটের কথায় আসছি, কিন্তু আমরা এই যে সিপিএম এর এই কথা, আমি একই প্রশ্ন আপনার কাছে আবার সেই জায়গাতে রাখবো, যে নেতৃত্ব যখন এই ধরনের কথা বলছে, এখন সিপিএম এর সংখ্যালঘু ভোটের একটা চিন্তা আছে, এবং পাশাপাশি সেটা পশ্চিমবঙ্গে হোক বা ত্রিপুরাতে হোক বা কেরালায় হোক, এবং পাশাপাশি এখানে এই যে যারা হিন্দু ধর্মে যারা বিশ্বাসী এবং সিপিএম এর সমর্থক কর্মী এবং কট্টর কর্মী, কট্টর সমর্থক যারা, তাদের বাড়িতেও রামের মূর্তি নেই বা সিংহাসনে রামের ছবি নেই, এমন অনেক খুব কমই পাওয়া যাবে। এখন সে জায়গায় দাঁড়িয়ে সীতারাম ইয়েচুরির এই ধরনের মন্তব্য কর্মী সমর্থকদের কতটা দ্বিধাগ্রস্ত করবে? দ্বিধাগ্রস্ত করবে না, কারণ কর্মী সমর্থকের অবস্থা ওই রকমই আছে। কর্মী সমর্থকরা যা আছে অবশিষ্টতা সেরকমই থাকবে, ঠিক আছে? কারণ এখন তো আর মানে সিপিএম এর কাছে ধর্ম অচ্যুত নয়, তারা বলে দিয়েছে যে কর্মী সমর্থকরা আছে, স্থায়ী সদস্য যারা আছে, তারা ধর্ম পালন করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, কারণ টিকে থাকার জন্য এছাড়া অন্য কোনো রাস্তা নাই। তো ফলে রাম মন্দির নিয়ে যদি কেউ মাতার হয় সেটাও হবে, কিন্তু আবার এটাও দেখা গেছে এখনো যারা অবশিষ্ট আছে সিপিএম এ, তারা কিন্তু সিপিএম এ থাকবেই।
আচ্ছা। এরা অন্য রাস্তায় যাবে না আর, আচ্ছা। এখনো যারা টিকে আছে আর কি। আর যারা যাওয়ার তো ওরা চলে গেছে। যেমন এখনো কি হচ্ছে যে ব্রিগেডে এখনো তো আমরা দেখলাম প্রচুর মানে ব্রিগেড ভর্তি হয়ে গেছে। এখনো মিছিল হলে পরে আস্তাবল ভর্তি হয়ে যাবে, সমাবেশ হলে আস্তাবল ভর্তি হয়ে যাবে। কিন্তু তাদের মধ্যে কেউ রামকে বিশ্বাস করেন না বা রাম মন্দিরে করতে পারেন, রাম মন্দির যারা আসবেন তাদের 90% বিশ্বাসী হবেন, বাড়িতে হয়তো পুজো করেন। হ্যাঁ, এখন বামপন্থার সঙ্গে ধর্মবিশ্বাস বা কমিউনিস্ট চিন্তাধারার সঙ্গে ধর্মবিশ্বাস সব গুলিয়ে গেছে। আচ্ছা। তো গুলিয়ে গেছে, তো এখন ফলে কি হয়েছে, সেটা বড় সমস্যা নয়। ফলে রাম মন্দির নিয়ে যা বলা হয়েছে সেটা হচ্ছে এখন ভেসে থাকার জন্য বলতে হবে। এছাড়া এখন যে ময়দানটা আছে বা এখন যে মানে কি হয়েছে, একটা সমুদ্রে একটা জাহাজ ডুবি হয়েছে, এখন ভেসে রয়েছে, পরবর্তী সময় আরেকটা জাহাজ এসে উদ্ধার করবে, সেই উদ্ধারের আশায় আছে। এটা না হয় ভেসে থাকার জন্য বলেছে, কিন্তু আপনি যেটা বললেন যে কংগ্রেস কেন যাবে না সেটা যেরকম ব্যাখ্যাটা ক্লিয়ার করলেন, তাহলে সিপিএম সেখানে না যাওয়ার কারণ কি? মানে কি ওপরে ওপরে বরাবর বলে এসছে সেই মতাদর্শ যে আমরা ধর্ম বিশ্বাস করি না, সেটাই কি একমাত্র কারণ? যাওয়ার তো কথা নয়, কোন কমিউনিস্ট পার্টি একটা ধর্মীয় অনুষ্ঠানে কেন যাবে? ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানে ধর্ম বিশ্বাসের যেমন অধিকার দেওয়া হয়েছে, ধর্ম বিশ্বাসের অধিকার দেওয়া হয়েছে। কিন্তু কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরো সদস্যদের আমরা ধর্মীয় অনুষ্ঠানে যেতে দেখেছি, আমাদের রাজ্যেই দেখেছি। এটা হচ্ছে কি হয়, সরকারি ভাবে যান না, গেলে অন্য ব্যাখ্যা দেন। আচ্ছা। গেলে পরে অন্য ব্যাখ্যা দেন, ওই কারণে গেছি। অনেকেই তো মায়ের ইচ্ছায় কালীঘাট যান আর বউয়ের ইচ্ছায় দক্ষিণেশ্বর যান, উনি নিজে নাস্তিক, এরকম অনেক মানুষই আছে। তো ওইটা হচ্ছে যার যার মতো করে ব্যাখ্যা দেন। এখানে রাম মন্দিরে না যাওয়ার পেছনে কারণ কি? মানে যাওয়ার কোনো রাম মন্দির যাওয়ার পেছনে অভ্যন্তরীণ কারণ হচ্ছে যে তো সরাসরি কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার কথা নয়, তাই জাননি। কিন্তু মানুষের কাছে যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা আসবে অন্য জায়গা থেকে। ওই যে বিজেপির যে প্ল্যাটফর্ম তৈরি করেছে, বিজেপি যে মাঠটা তৈরি করেছে, হ্যাঁ, সেই মাঠেই খেলতে হচ্ছে, এছাড়া কোনো রাস্তা নেই। তো এখানে ভয়ও আছে যে আমি সরাসরি যদি আমার মূল যে কারণটা যদি বলে দেই, তাহলে তো সেটা মানুষের কাছে আমার যদি অন্য কোনো এফেক্ট হয়, তার জন্য হয়তো সেক্ষেত্রে এরকম একটা পন্থা নেওয়া হয়েছে। ব্রতবাবু, আপনি অনেকক্ষণ ধরে আইএনডিআই ব্লকের অন্যান্য দলগুলোর কথা বলছিলেন। ইন্টারেস্টিং এটাই হবে, কারণ কংগ্রেস এবং সিপিআইএম সরাসরি ঘোষণা করেছে 22 তারিখ রাম মন্দির উদ্বোধনের যে অনুষ্ঠান, সেই উদ্বোধনী অনুষ্ঠানে কংগ্রেস এবং সিপিআইএম যাচ্ছে না। সর্বভারতীয় স্তরে কংগ্রেস এবং সিপিআইএম ঘোষণা করেছে। কিন্তু আইএনডিআই ব্লকের যে বাকি দলগুলো রয়েছে, তাদের নিয়ে কিন্তু এখনো অনেকটাই সংশয় রয়েছে। কেউ কি যাবেন? তারা দলের নেতৃত্বরা, সর্বভারতীয় নেতৃত্বরা কেউ কি যাবেন, বা দলের অন্যান্য নেতৃত্বরা তাদের মধ্যে কেউ কি যেতে পারেন, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। আমরা যদি শুরুতেই ধরুন, যারা উত্তরপ্রদেশে রয়েছে, সমাজবাদী পার্টির কর্মী সমর্থকদের মধ্যে প্রচুর কর্মী সমর্থক সেদিন রাম মন্দিরে যাবেন না, সেটা কি আমরা বিশ্বাস করে নেব? যাবেন তো, অবশ্যই যাবেন, কিন্তু ওরা তো আসলে জাতপাতের রাজনীতি করে। নেতৃত্বরা কি করবে? নেতৃত্ব যাবে না, পরে যাবে, পরে বেড়াতে যাবে। আচ্ছা। ফ্যামিলি নিয়ে যাবে, পরে বেড়াতে যাবে, ওটাই তো করবে। কিন্তু সমাজবাদী ভোটের যে ভোট ব্যাংক, সেটা তো যাদব ভোট ব্যাংক আর মুসলিম ভোট ব্যাংক। সমাজবাদী পার্টির নেতা যদি এখন সেখানে উদ্বোধনে যান, তাহলে তো মুসলিম ভোট ব্যাংক বলবে যে আমাদের লোক দেখি চলে গেছে ওখানে, তো সেক্ষেত্রে যাওয়া হবে না, সেটাই তো তার পলিটিক্যাল ট্যাকটিক্স। আচ্ছা। আর যাদব কমিটি যারা আছে, ওরা নিজেরা হয়তো রাম মন্দিরে দেখতে যাবেন, তাদের অনেকেই যাবেন, কিন্তু তাদের একটা বড় অংশ সমাজবাদী পার্টিতেই থাকবেন, মানে তাকেই ভোট দেবেন। ঠিক যেরকম মায়াবতীর ব্যাপারটা হচ্ছে কি, দলিত মুভমেন্ট যেটা আছে, আম্বেদকরের যে মুভমেন্ট, আম্বেদকর নিউ বুদ্ধিস্ট মুভমেন্ট, ঠিক আছে, মহাক সত্যাগ্রহ হয়েছিল, সরাসরি সেখানে ওই কি বলে মনু সংহিতা পোড়ানো এগুলো হয়েছিল, আম্বেদকর নিজে করেছিলেন। ফলে সেখানে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। মায়াবতীর যে পার্টি, সেখানে কিন্তু অনেকেই যাবেন না, কিন্তু তবু মায়াবতী সরাসরি কিন্তু এটা বিরোধিতা করছেন না, বলছেন আমার মুসলিমও বিরোধিতা নেই, হিন্দুত্ব বিরোধিতা নেই, মন্দিরও বিরোধিতা নেই, মসজিদও বিরোধিতা নেই। সে আলটিমেট নাও যেতে পারেন, কিন্তু তার একটু বিজেপির সঙ্গে আপোষ করে থাকার বিষয় আছে। কিন্তু সাধারণভাবে যে দলিতরা, মায়াবতীর যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে সার্ভেগুলো হয়েছে, বা বিভিন্ন জায়গায় যে মানে ওই মানুষের মতামত নেওয়ার ব্যাপারগুলি আমরা দেখেছি, মানে বিভিন্ন সংবাদ সংস্থা থেকে যে করা হয়েছে, মিডিয়া থেকে, ওদের অনেকে বলছে না আমরা যাব না। আচ্ছা, ঠিক আছে, এমন নয় যে ওরা কোনো মানে ধর্মের বিরোধী থেকে যাচ্ছে, এরকম নয়, ওরা যাচ্ছে ওদের ব্যাকগ্রাউন্ড থেকে। মানে ওদের একটা কতগুলো ব্যাপার আছে, দলিতের দেবতা, আবার উচ্চ বর্ণের দেবতা, এরকম কতগুলো বিষয় আছে এদের। এরা ঠিক নাস্তিক্যবাদী নয়, কিন্তু ওই দলিতের আর ব্রাহ্মণদের আলাদা আলাদা দেবদেবী আছে, আর্য অনার্যদের ব্যাপার আছে, এরকম ব্যাপার। সেখানে অনেক বেশি কনফার্ম হচ্ছে ডিএমকে যে পলিটিক্সটা করে সেটা নিয়ে ওরা আছে। ওকে,
এটা অন্য ভারতবর্ষের অন্য জায়গায় সেটা অ্যাকসেপ্টেড নয়, গ্রহণযোগ্য নয়, কিন্তু তামিলনাড়ুতে তার যে ভোট ব্যাংক তার জন্য সেটা গ্রহণযোগ্য। কারণ পেরিয়ারের যে বিরাট রাজনীতি আছে এটা নিয়ে, রাজনীতি নয়, পেরিয়ার যে সমাজ সংগ্রাম আছে পেরিয়ারের, সেই পেরিয়ারের ধারকই তো এরা এআইডিএমকে আর ডিএমকে। ফলে এরা কিন্তু একটা নাস্তিক্যবাদী ধারা বহুদিন ধরে অনুশীলন করছে। ফলে ওই যে বললাম না সনাতন ধর্ম নিয়ে বক্তব্যটা করেছিল, তাদের জন্য সমস্যা নেই, তাদের ভোট ব্যাংক ঠিকই থাকবে। এদের বক্তব্যের জন্য অন্যরা সমস্যায় পড়ে যাচ্ছে, কারণ বাইরের ব্যাপারটা আলাদা, ভারতবর্ষের উত্তর দিকটাতে ব্যাপারটা আলাদা, কিন্তু তামিলনাড়ুর যে পলিটিক্স সেটা আবার সেখানে কি আছে, সেখানে ওই পেরিয়ার দর্শনের উপর দাঁড়িয়ে, পেরিয়ার যে সমাজ সংস্কারের ভাবনা সেটার উপর দাঁড়িয়ে আরো কয়েকজন আছেন বিশিষ্ট কবি, বিশিষ্ট সমাজ সংস্কারক, তাদের উপর ধারণ করেই কিন্তু দ্রাবিড়িয়ান পলিটিক্স তৈরি হয়েছে। এবং দ্রাবিড়িয়ান পলিটিক্সের ভিত্তিটাই হচ্ছে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, বর্ণাশ্রম প্রথার বিরুদ্ধে। ফলে সেখানে সংখ্যাগরিষ্ঠ দ্রাবিড়িয়ান ওদের ফেভার ওই জন্যই আছে, সেখানে কংগ্রেস বিজেপি সেখানে খুব বেশি আর এখন জমি পাচ্ছে না ওই কারণে। ফলে তাদের কোনো সমস্যা নেই, তারা যে পলিটিক্সটা করে সেটাই বলতে পারে, যে দর্শনেরা বিশ্বাস করে সেটাই ওরা সরাসরি বলতে পারে। কর্মী সমর্থকদের হয়তো বলছেন যে আমরা যাব না, বাকিদের সমস্যা। শারদ পাওয়ার নিজে এথিস্ট, শারদ পাওয়ার কিন্তু নিজে এথিস্ট, অত শারদ পাওয়ার বলছে যে আমি মানে রাম মন্দির হওয়ার পক্ষে এবং রামের ভক্ত আমরা সবাই, আমরা ভবিষ্যতে যাব। আমরা এখানে মহারাষ্ট্রে শারদ পাওয়ার পলিটিক্সে শারদ পাওয়ারের দিকে তাকিয়ে থাকার ব্যাপার আছে, শিবসেনার দিকে তাকানোর ব্যাপার আছে, টিএমসি এবং আপের দিকে তাকানোর ব্যাপার আছে। আগে টিএমসিটা শুনবো একটু, আপনি কি ভাবছেন টিএমসি, তৃণমূল কংগ্রেস কি করবে, মমতা ব্যানার্জি কি করবে? মমতা ব্যানার্জি তো পরে যাবে, সবাই পরে যাবে, ঘুরতে যাবে, পরে বেড়াতে যাবে। টিএমসির তো আসলে কি হয়েছে, পশ্চিমবঙ্গে 30% সংখ্যালঘু ভোট আছে। কেন আরএসএস এর সঙ্গে সেই টিএমসি আর আপের ব্যাপারটা হচ্ছে, আমি আগেও তো বলেছি যে টিএমসি এবং আপ তো তৈরি হয়েছে আরএসএস এর ছত্রছায়ায়, তার মানে আবার পুরোপুরি আরএসএস নিয়ন্ত্রণ করছে, বাট এরকমও নয়। অনেকগুলো তো মানে ব্যাপার আছে, অনেক সমীকরণের ব্যাপার আছে, অনেক যোগ বিয়োগ গুণ ভাগের অঙ্ক আছে, কেমিস্ট্রি আছে। তো ফলে কি হয়েছে, একটা কাউকে তৈরি করা হয়েছে, ওসামা বিন লাদেনকেও তো তৈরি করেছিল আমেরিকা, পরে ওসামা বিন লাদেনকেও তো মারতে হয়েছে। তো এরকম কি হয় যে তৃণমূলের সৃষ্টির ক্ষেত্রে কংগ্রেসকে দুর্বল করার জন্য আরএসএস এর তরফ থেকে সৃষ্টি করা হয়েছিল। তার মানে এটা এরকম নয় যে আরএসএস এর নিয়ন্ত্রণে তৃণমূল চলছে, কিন্তু আরএসএস এর সঙ্গে তৃণমূলের সম্পর্ক ততটা খারাপ নয় যতটা বিজেপির সঙ্গে খারাপ এই মুহূর্তে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, তাছাড়া কি হচ্ছে, এই যে সংখ্যালঘু ভোটের একটা বিরাট অংশই কিন্তু এখন তৃণমূলের অধীন আছে। সিপিএম শত চেষ্টা করে সেই সংখ্যালঘু ভোটকে আনতে পারছে না, হয়তো মিছিল মিটিং আসছে, ব্রিগেড ভরাচ্ছে, কিন্তু যখন ভোটের প্রশ্ন আছে তখন ওই ইনসিকিউরিটির যে জায়গাটা, যেটা বললাম যে যদি কেউ ফিয়ার সাইকোসিসটা তৈরি করে দিতে পারে, অর্থাৎ আমার অস্তিত্বের সংকটের ভয় এবং কোথায় গেলে আমি আমার অস্তিত্বটাকে টিকে রাখতে পারবো, নিরাপত্তাকে টিকে রাখতে পারবো, সেইটা কিন্তু মানুষের নির্ধারক শক্তি হয়ে যায় যখন সে ভোটে যায়। সেক্ষেত্রে কি হয়েছে, বিরাট অংশের সংখ্যালঘু একচেটিয়া ভাবে তৃণমূলকে ভোট দিয়েছে গত বিধানসভাতে, এবং বলা যায় ভেটো দিয়ে পাশ করে দিয়েছে তৃণমূলকে। সেখানে 48% ভোট তৃণমূল পেয়েছে আর 38% ভোট বিজেপি পেয়েছে, সেখানে 30% সংখ্যালঘু ভোটে কিন্তু প্রায় সবটাই তৃণমূল পেয়েছে। এই জন্যই 4% আর 5% হয়ে গেছে মানে সিপিএম কংগ্রেসেরা। তো এক্ষেত্রে এই ভোটটাকে তো রাখতেই হবে, এবং অ্যাকচুয়ালি এটাও চায় বাম দিকে যাতে না যায় সংখ্যালঘু ভোটটা, এটার কিন্তু প্রবণতা অ্যাকচুয়ালি আরএসএস বিজেপিরও আছে। কারণ অ্যাকচুয়ালি বামপন্থাই কিন্তু তাদের মূল শত্রু, মধ্যপন্থা আসলে শত্রু নয়, নরম হিন্দুত্ববাদও শত্রু নয়। আরএসএস বিজেপির যে আদর্শগত শত্রুতা সেটা হচ্ছে কমিউনিস্টদের সঙ্গে, বামপন্থার সঙ্গে। এখন সিপিএম প্রকৃত কমিউনিস্ট কিনা সেটা আমি আজকে আলোচনা করব না, প্রকৃত বামপন্থী কিনা সেটাও আজকে আলোচনা করব না, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু তারা বামপন্থা সিপিএম কে ধরেও আসতে পারে, নাও আসতে পারে, এর বাইরেও আসতে পারে। ফলে মানুষের মধ্যে বামপন্থী চিন্তার যে উদ্ভব সেটা যাতে ঠেকানো যায়, সেটা কিন্তু একটা প্রাইমারি এজেন্ডা আরএসএস এর কাছে, এবং প্রথম থেকে এজেন্ডা। মূল শত্রু হচ্ছে কমিউনিস্ট ভাবধারা। তাহলে এখানে সেক্ষেত্রে তৃণমূলের শত্রুতায় যদি সংখ্যালঘুরা থাকে তাদের অনেক লাভ বেশি। ঠিক না, আমরা রাম মন্দির শুতে ছিলাম, তাহলে সেজন্য মমতার পক্ষে ওখানে রাম মন্দিরে যাওয়া সম্ভব নয়, পরে আবার যেতে হবে, কারণ সেখানে আবার এর পরবর্তী সময় ভোট ব্যাংকের কথা ভাবতে হবে, তার জন্য যাবে। আপ কি করতে পারে? আপ তো ঘোষিতভাবে হনুমান ভক্ত, অরবিন্দ কেজরিওয়াল তো ঘোষিতভাবে মানে হনুমান চালিসা পাঠ করেন, হনুমান চালিসা পাঠ করে উনি মন্ত্রী শপথ নিতে গেছিলেন যখন তৃতীয়বার যখন মন্ত্রিসভা তৈরি করলেন। ফলে উনি তো ঘোষিতভাবেই উনি হনুমানের ভক্ত। উনি কি যাবেন? উনি যাবেন কিনা সেটা এখন ঠিক হয়নি, কারণ এখন যে মানে গেলে পরে কি ইন্ডিয়া জোটে প্রভাব পড়বে, তার জন্য যাবেন না। এখন বিজেপির সঙ্গে যে আপের সম্পর্কটা অত্যন্ত মানে তিক্ত সম্পর্ক,
তো সে জায়গায় হরভজন সিং আপের এবং সেই সময় এতটাই তিক্ত সম্পর্ক, সেখানে আরএসএস এর হস্তক্ষেপ খুব একটা কাজে দেবে না, সেরকম একটা অবস্থা আছে। তো এই তিক্ততার নিরিখে যেহেতু এটা বিজেপির একটা প্রোগ্রাম এবং নরেন্দ্র মোদীর একটা প্রোগ্রাম হয়ে দাঁড়িয়েছে, সেখানে ওই যে বললাম এই প্রোগ্রামকে চ্যাম্পিয়ন করা হয়ে যাবে যদি ওখানে উপস্থিত করা হয়, সেই জায়গা থেকে হয়তো আপের না যাওয়ার সম্ভাবনাই বেশি, যদি না শেষ পর্যন্ত কোনো নির্দেশ আসে যাওয়ার জন্য। যদি নির্দেশ আসে সেটা আলাদা কথা, কারণ এখন অনেক আবার ইনসিকিউরিটির বিষয় আছে এখানে। অরবিন্দ কেজরিওয়াল নিশ্চয় অনেকটাই বেকায়দায় আছে, তার মন্ত্রিসভার দুজনকে ইতিমধ্যে জেলে পাঠানো হয়েছে, ওনাকেও পাঠানোর একটা ব্যবস্থা চলছে। আলটিমেটলি হবে কি হবে না সেটা আলাদা কথা, চাপের রাজনীতি চলছে। তো সেক্ষেত্রে হতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আলটিমেটলি সম্ভবত ওই সমস্ত আইএনডিআই জোটের নেতৃবৃন্দই বিভিন্ন সময়ে পরবর্তী সময় যাবেন, সেটা হওয়ার সম্ভাবনা। একটা শেষ দল নিয়ে একটু চাইবো আপনার আলোকপাত। হিন্দুত্ব, রাম মন্দির, শিবসেনা যাচ্ছে কিনা? শিবসেনার যাওয়ার সম্ভাবনা আছে, উদ্ধব ঠাকরে শিবসেনার যাওয়ার সম্ভাবনা। শিবসেনাও তো তার এজেন্ডার কাছে এখনো, মানে যদিও শিবসেনা মহাবিকাশ আঘাতী তৈরি করেছে, কিন্তু শিবসেনা কিন্তু ভোট ব্যাংকটা কিন্তু সেরকম ভাবে মানে ভাঙেনি। একনাথ শিন্ডে বেরিয়ে যাওয়ার পরেও মহারাষ্ট্র অ্যানালিস্ট কিন্তু বলছে শিবসেনার পক্ষে আছে, কারণ বাল ঠাকরের প্রভাব এতটাই বেশি এবং তার উত্তরসূরি হিসেবে উদ্ধব ঠাকরেকে ধরা হচ্ছে, এবং সাধারণ মানুষ এখনো ওই জায়গায় পৌঁছয়নি যে শিবসেনা তার আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে। যদিও বিজেপির প্রচারটা করছে যে হিন্দুত্ব থেকে সরে এসেছে শিবসেনা, কিন্তু সাধারণ মানুষের মধ্যে সেটা এখনো সেভাবে যায়নি। যদিও একটা উদারতাবাদ প্র্যাকটিস করছে উদ্ধব ঠাকরে, কারণ মহাবিকাশ আঘাতীতে থাকার ফলে তার যে বাধ্যবাধকতা সেই জায়গায় করছে, কিন্তু শিবসেনা এজেন্ডাও ছিল রাম মন্দির প্রতিষ্ঠা করা, এবং শিব সৈনিকরা গেছিলেন বাবরি মসজিদ যখন ভাঙা হয় তখন, ফলে সেখান থেকে শিবসেনা যেতেই পারে, এবং শিবসেনার পৃথক অবস্থান আইএনডিএ জোটের ক্ষেত্রে বিশেষ কোনো প্রভাব বিস্তার করবে না, কারণ আইএনডিএ জোটটাই হচ্ছে একটা কৌশলী জোট। সেই কৌশল কতটা কার্যকরী হবে সেটা আলাদা কথা, এটা নীতিগত জোট নয়। তো আইএনডিএ জোটে কেউ যে যায়ও যদি, তাহলে আইএনডিএ জোটের কোনো সমস্যা হবে না, কারণ এটা হচ্ছে অ্যাকচুয়ালি আসন বিন্যাসের জন্য, অর্থাৎ লোকসভায় যে 543টা আসন কে কোথায় দাঁড়াবে তার জন্য জোট। এখানে কমন মিনিমাম এজেন্ডা যেটা হবেও সেটা কোনো নীতিগত আদর্শ থেকে হবে না, অর্থাৎ সব জায়গায় সবাই দাঁড়াবে যাতে ভোট কাটাকাটি না হয়, তার জন্য একটা ব্যবস্থা নেবে যতটা পারা যায়। এর ভিত্তিতে যেখানে আছে সেখানে কেউ যাবে কেউ যাবে না সেটা নিয়ে আইএনডিএ জোটের কোনো সমস্যা নেই। আইএনডিএ জোটের সমস্যা তো অন্য জায়গায়, তাদের কাছে কোনো পজিটিভ এজেন্ডা আছে কিনা সেটা হচ্ছে বড় প্রশ্ন। তাদের পেছনে কর্পোরেট সাপোর্ট আছে কিনা, তাদের ইলেকশনে যাবে কতটা সাপোর্ট, সেটা একটা বড় প্রশ্ন। উদ্ধব ঠাকরে সহ শিবসেনাকে আমরা দেখতে পারি রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার সম্ভাবনা আছে। অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে প্রায়। একটা শেষ প্রশ্ন, যে এই যে রাম মন্দির নিয়ে একটা ব্যাপক প্রচার চলছে বিগত কয়েকটা দিন ধরে বা কয়েক মাস ধরে আমরা বলতে পারি, সেখানে নানান শুধু রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে তার আগে অনেক ধরনের অনুষ্ঠান, অনেক ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মন্দিরগুলো পরিষ্কার করা, সাফাই অভিযান, এই ধরনের বা সামাজিক কিছু কাজকর্ম, এই ধরনের অনেক কাজ নেওয়া হচ্ছে, যেখানে বিজেপির সব জায়গায় স্থানীয় বলুন বা রাজ্য স্তরের নেতৃত্বরা বা কেন্দ্রীয় স্তরের নেতৃত্বরা বারবার কিন্তু টিভির পর্দায় আছেন, মিডিয়া হাইলাইটে আছেন। সে জায়গায় দাঁড়িয়ে কি কোনোভাবে বিরোধী নেতৃত্বরা পিছিয়ে পড়ছেন প্রচারে? আপাতভাবে সেটা মনে হচ্ছে, কিন্তু আবারও বলছি যে অ্যাকচুয়ালি এত হাইপ তুলতে হলো কেন, 1.5 মাস এই প্রোগ্রামটা করতে হচ্ছে কেন? সরকারের যে বিভিন্ন ব্যর্থতার দিকগুলো আছে সেগুলিকে আড়াল করার দরকার আছে, না হলে অত বড় করে করার দরকার পড়তো না। এই যে পরিকল্পনা ধীরে ধীরে বাড়িয়ে অনেক বিরাট একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও কি হচ্ছে মাস ইনভলভমেন্ট। প্রথম থেকেই রাম মন্দিরের জন্য আসলে টাকা কি চাঁদা তুলে করার দরকার ছিল, তোলার দরকার ছিল না তো, তবুও বাড়ি গিয়ে 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা করে তোলা হয়েছে। অর্থাৎ পুরো ব্যাপারটার মধ্যে আমিও আছি এরকম একটা সেন্স মানুষের মধ্যে তৈরি করার একটা প্রচেষ্টা থেকেই কিন্তু আসলে বাড়ি গিয়ে চাঁদা তুলে তারপর রাম মন্দির অর্থ সংগ্রহ করা হয়েছে। আসলে রাম মন্দিরে যে খরচা হয়েছে সেটা আসলে ওই চাঁদার উপর নির্ভর করে মোটেও হয়নি, এবং ডেভেলপমেন্টের যে ওয়ার্কটা হচ্ছে অযোধ্যা এবং তার চারপাশে সেটাও সরকারি খরচাতেই হচ্ছে, রাষ্ট্র তৈরি করে দিচ্ছে সবকিছু, কিন্তু ওই মাস ইনভলভমেন্ট হয়। আরেকটা বিষয় বুঝতে হবে, শুধু রাম মন্দিরই কিন্তু একমাত্র নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আরএসএস কিন্তু ট্রাইবেলদের জন্য, দলিতের জন্য যার যার উপাস্য দেবতা আছে, স্থানীয় দেবতা আছে, তাদেরও মন্দির নির্মাণ করেছে। এবং রাম মন্দির একমাত্র এজেন্ডা নয়, আসলে ভারতবর্ষের হিন্দু সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার যে, মানে তাকে প্রতিষ্ঠিত করার যে এজেন্ডা দীর্ঘদিন সময় আরএসএস তার জন্মলগ্ন থেকে লালন পালন করছে, সেটাকেই প্রতিষ্ঠা করা হচ্ছে। রাম মন্দির তার একটা রূপ মাত্র। এবং আমরা দেখব রাজস্থান, ইউপি বা আরো বিভিন্ন জায়গায়, ছত্তিশগড়ে, মধ্যপ্রদেশে
আসামের কোনো কোনো জায়গায় এবং ত্রিপুরাতেও দেখবো গোরক্ষনাথ মন্দির থেকে শুরু করে নানা রকম মন্দির বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে এবং সেগুলি সবই কি হচ্ছে, সবই এমনিতেই তোলা যেত, তার জন্য টাকা পয়সার কোনো অভাব ছিল না, তবুও ওইখানকার স্থানীয় মানুষদের থেকে চাঁদা তুলে করা হয়েছে, অর্থাৎ প্রত্যেক মানুষকে ওই কাজটার সঙ্গে একাত্ম করে নেওয়া, সেটা হয়েছে এবং সেটা খুব দীর্ঘদিন ধরে আরএসএস চালিয়ে গেছে। এবং তখন বিরোধী পক্ষ আজকে যারা আছে তারা যেখানে যেখানে সরকার ছিল তারা ঘুমিয়েছিল, ত্রিপুরাতেও ঘুমিয়েছিল, তাদের বিরাট নেটওয়ার্ক তৈরি করেছে এবং এই নেটওয়ার্কের মধ্যে দিয়ে কিন্তু এরা বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজও কিছু কিছু চালিয়ে গেছে, ফলে জনগণের কনফিডেন্সও তারা তৈরি করেছে। এবং সেই কাজটা একটা বিষয় পরিষ্কার, বিজেপি আরএসএস কিন্তু যা বলেছে তাই করেছে। এখন গণতন্ত্রের ব্যাপার যদি ধরা হয়, সংবিধানের ব্যাপার যদি ধরা হয়, ওরা তো কখনোই এরকম বলেনি যে আমরা এই সংবিধান বা এই গণতন্ত্র রক্ষা করবই। এটা বিরোধীরা বলছে যে করছে না। এরা বলছে যে আমাদের যে হিন্দুত্ব সংস্কৃতির এজেন্ডা সেটাই আমাদের সংবিধান, সেটাই আমরা তৈরি করব, ভবিষ্যতে আমরা ওই দিকেই যাব, হিন্দু রাষ্ট্র করার দিকেই যাব, সংবিধান পাল্টাবো, এই সংবিধান সঠিক নয়, এটা তো ওরা সরাসরি বলছে। সংবিধানের মধ্যে নানান ভুলভ্রান্তি আছে, এটা সরাসরি সেটা প্রচার করে। তো সেক্ষেত্রে তাদের যে লক্ষ্য ওরা স্থির আছে এবং বিরোধীরা তাদের লক্ষ্যই স্থির করতে পারেনি, স্থির থাকার তো প্রশ্নই নেই। এই পার্থক্যটাতেই কিন্তু বিরোধীরা পেছ হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে এই যে সমস্ত যে অবস্থানগুলি আছে, অর্থনৈতিকভাবে মানুষ যে ভীষণ সঙ্গীন অবস্থায় আছে, কর্মসংস্থানের সমস্যা আছে, তারপরে দ্রব্যমূল্য বৃদ্ধির সমস্যা আছে, শিক্ষা এবং স্বাস্থ্যের যে বিরাট সমস্যা আছে, শিক্ষার যে রিপোর্টটা বেরিয়েছে কয়েকদিন আগে সেটাও খুব খারাপ অবস্থা। ভারতবর্ষের এখনো মানে শিক্ষার হালচাল খুবই খারাপ অবস্থায় আছে এবং ভবিষ্যতে স্কিলড ওয়ার্কার তৈরি করার ক্ষেত্রে বিরাট সমস্যা দেখা দেবে। আর 10 বছর পরে বিরাট ক্রাইসিস তৈরি হবে, ভারতবর্ষে সাফিসিয়েন্ট স্কিলড ওয়ার্কার পাওয়া যাবে না, টেকনিক্যাল এবং যে অন্যান্য ফিজিক্যাল কোনো ক্ষেত্রেই পাওয়া যাবে না এবং বিরাট একটা ক্রাইসিস সামনে আসছে। তো এই যে সমস্ত ক্রাইসিসগুলি আসছে সেটা কিন্তু সাধারণ মানুষের কাছে, আবারও বলছি, পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটা বিরাট ব্যর্থতা বিরোধী দলের আছে এবং তারা কোনো পজিটিভ কিছু ফিক্স করতে পারেনি যে আমরা এই কাজগুলি করব ক্ষমতায় এসে এবং তার মধ্য দিয়ে এই অবস্থাটার পরিবর্তন করব, সত্যিকার রাজ্যে দিন নিয়ে আসবো। সেটা না করার ফলে কি হচ্ছে, বিজেপি যে কল্পনা বা স্বপ্নটা যে দেখাচ্ছে মানুষকে সেটাই কিন্তু জয়ী হচ্ছে একাংশ মানুষের কাছে। আবার বলছি, সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থনের দরকার নেই, জনগণের একটা যদি উল্লেখযোগ্য অংশ সমর্থক হয় তাহলে কিন্তু ক্ষমতায় থাকা যায়, কারণ রাষ্ট্রশক্তিকে যদি পুরোপুরি কবজা করে নেওয়া যায় এবং রাষ্ট্রশক্তির যে বিভিন্ন উইংগুলি আছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি সব বিজেপির কন্ট্রোলে আছে এখন, ফলে ওরা ভোটটা ওইভাবে করে নিতে পারে, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে কাজে লাগাবে, তার সঙ্গে মানুষের সমর্থন আছে। সেসব বিষয় নিয়ে আরো একটা অন্যদিন আলোচনা করবো নিশ্চয়ই। আজকে অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, অসংখ্য ধন্যবাদ প্রদীপবাবু আজ সঙ্গে থাকার জন্য। আজ যে দুটো বিষয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করছিলাম, যে কংগ্রেস এবং সিপিআইএম এই দুটো দল রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে 22শে জানুয়ারি 2024 থাকছে না বলে ঘোষণা করেছে, কিন্তু আইএনডিআই জোটের আইএনডিআইএ ব্লকের অন্যান্য যে দলগুলো রয়েছে সেই দলের মধ্যে কেউ কি থাকতে পারে উদ্বোধনী অনুষ্ঠানে? যদিও কেউ এখনো সরাসরি কোনো কিছু ঘোষণা করেনি যে থাকবো কি থাকবো না, যাবো কি যাবো না ঘোষণা করেনি, কিন্তু এটাও কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। যেহেতু আসন্ন লোকসভা নির্বাচন, 2024 লোকসভা নির্বাচনে আইএনডিআইএ জোট হচ্ছে, যেমনটা প্রদীপবাবু বলছিলেন যে এটা একটা নীতিগত অবস্থান, সিট শেয়ারিং হবে, সেখানে মতাদর্শগতভাবে কে যাবেন কি যাবেন না সেটা বিষয় একটা ফারাক করবে না হয়তো, কিন্তু তারপরও জোটের যারা একসঙ্গে রয়েছেন সেই সব দলগুলো এবং তাদের কর্মী সমর্থকদের উপর এটা কতটা প্রভাব ফেলবে তা অবশ্য কিন্তু আগামী দিনে অবশ্যই দেখতে হবে। চলুন, রাম মন্দির 22শে জানুয়ারি 2024 উদ্বোধন হচ্ছে, আমরা নজর রাখবো সেই দিকে। আপনারা তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।